गुड मर्निंग स्टूडेंट्स आगे क्लासे আমরা জুডিথ রাইটের লেখা হান্টিং স্নেক এই কবিতাটা নিয়ে ডিসকাশন করছিলাম এবং আমরা কবিতার ফার্স্ট স্ট্যান্জাটা ডিসকাস করছি। আজকে আমরা কবিতার সেকেন্ড স্ট্যান্জা ডিসকাস করব। তোমরা তোমাদের বইয়ের 92 পাতা বার করো এবং সেকেন্ড স্ট্যান্জাটা ভালো করে লক্ষ্য করো। প্রথমেই আমরা সেকেন্ড স্ট্যান্জাটাকে পড়ব, তারপর কঠিন শব্দগুলোর যে ওয়ার্ড মিনিং সেগুলো বোর্ডে লিখবো, তোমরা খাতায় লিখবে এবং সবশেষে বেঙ্গলি মিনিং এবং অ্যানালিসিস করবে। তো চলো শুরু করা যাক। সেকেন্ড স্ট্যান্জা। হেড ডাউন, tongue flickering on the trail, he quested through the parting grass and sun-glazed his curves of diamond scale, and we lost breath to see him pass. Head down, মাথা নিচু করে। তো সেকেন্ড স্ট্যান্জাতে, in the second stanza, Judith Wright gives an elaborate description of the movement of the snake. সাপের যে মুভমেন্টটাকে, সাপের যে হাঁটাটাকে, সেটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং প্রথম যে ফ্রেজটা ব্যবহার করছেন সেটা হচ্ছে হেড ডাউন, মাথা নিচু করে। টাং ফ্লিকারিং, টাং মানে হচ্ছে জিভ, আর ফ্লিকারিং মানে হচ্ছে লক লক করা অন দ্য ট্রেল, অর্থাৎ এই রাস্তার উপর দিয়ে যখন সে হাঁটছিল সাপটা তার মাথাটা নিচু করেছিল এবং জিভটাকে ফ্লিকারিং মানে কি লক লক করেছিল। এই হেড ডাউন এই শব্দটা শুধুমাত্র যে সাপের মাথাটা নিচু ছিল, দ্য স্নেক কিপস ইটস হেড টুয়ার্ডস দ্য লোয়ার পজিশন, এটাই যে শুধু ইঙ্গিত করছে তা নয়, ইট অলসো ইন্ডিকেটস ইঙ্গিত করছে না জেন্টলনেস of the great black snake. এই যে বিশাল বড় কালো শক্তিশালী সাপটার মধ্যে যে নম্রতা, তার মধ্যে ভদ্রতা, সেটাকেও ইঙ্গিত করছে। জুডিথ রাইট here wants to indicate that the snake may be powerful, the snake may be large in size, but that doesn't mean that the snake is arrogant. Rather, the snake is gentle, the snake is polite, the snake is humble. জুডিথ রাইট এটা বোঝাতে চেয়েছেন রিডার্সদেরকে যে সাপটা আকারে বড় হতে পারে, অনেক শক্তিশালী, বিষাক্ত হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সাপটা উদ্ধত। সাপটার মধ্যে নম্রতা, ভদ্রতা আছে। সুতরাং when the snake moves, it keeps its head towards the lower position. আমরা জানি যে আমরা যখন জুডিথ রাইট সম্পর্কে আলোচনা করছিলাম তখন তোমরা হয়তো ফার্স্ট অডিওটা যদি ভালো করে আমার শোনো, ভিডিওটা যদি শোনো, তাহলে দেখবে যে আমি বলেছিলাম যে জুডিথ রাইট was not only a poet, was not only a critic, rather she was also an environmentalist. তিনি একজন প্রকৃতিবাদী ছিলেন, and she wanted the preservation of all sorts of animals. তিনি চেয়েছিলেন যে সমস্ত ধরনের প্রাণীর এই পরিবেশে সংরক্ষণ হোক। Being an environmentalist, she also wanted the preservation of the snake. একজন প্রকৃতিবাদী হিসেবে তিনি চান যে সাপেদেরও এই পৃথিবীতে সংরক্ষণের ব্যবস্থা হোক। আমাদের একটা কমন রিয়াকশন কি, যে সাপ হচ্ছে একটা বিশাল বিষাক্ত ক্ষতিকর প্রাণী। সুতরাং whenever we see any snake, we want to attack them. আমরা কি করি? তাদেরকে আক্রমণ করি, আমরা ঢিল ছুরি বা লাঠি দিয়ে আঘাত করি। কিন্তু জুডিথ রাইট এখানে বোঝাতে চেয়েছেন
The snake will not disturb you. The snake will not hamper you. The snake will not affect you if you do not harm or affect it. তুমি যদি সাপকে আঘাত না করো, তার ক্ষতি না করো, তাহলে কিন্তু সাপও তোমার ক্ষতি করবে না। হেড ডাউন শব্দের মাধ্যমে, এই ফ্রেজটার মাধ্যমে তিনি এটাই সম্ভবত বোঝাতে চেয়েছেন। পরের শব্দটা দেখো, টাউন ফ্লিকারিং। টাউন মানে কি? জিভ। আর ফ্লিকারিং মানে কি? ফ্লিকারিং মানে হচ্ছে লক লক করা, অর্থাৎ জিভটাকে সে বার করছে আবার ভিতরে পড়ছে। ফ্লিকারিং। ফ্লিকারিং শব্দের মানেটা আমরা লিখবো ফ্লিকারিং। কুইক মুভমেন্ট বলতে পারি আমরা। in and outwards. ফ্লিকারিং মানে লক লক করা। তাহলে সাপটা তার জিভটাকে কি করছে? সে লক 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 করছে। when it moves on the path, when it moves on the trail, the snake flickers its tongue. তার জিভটাকে লক লক করছে। তোমরা যদি সাপকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে সাপ যখন হাঁটে বা সাপ যখন চলে তখন কি করে? সে তার জিভটাকে একবার সে বার করে একবার ভিতরে পড়ে। এটাকে বলা হচ্ছে ফ্লিকারিং, বা বাংলায় বলা হচ্ছে লক লক করা। তাহলে জুডিথ রাইটের বর্ণনা করা এই গ্রেট ব্ল্যাক স্নেকটা কি করছে? তার জিভটাকে লক লক করছে। এই লক লক করছে, এই ওয়ার্ডটা দুটো জিনিসকে ইঙ্গিত করছে। সেটা কি? নাম্বার ওয়ান, ফ্লিকারিং ইন্ডিকেটস, একটা হতে পারে যে the snake is tasting the autumnal air, আর 2 নম্বর হতে পারে the snake is smelling its প্রেজ। প্রে মানে হচ্ছে কি জানো? শিকার। সেন্ট মানে গন্ধ। ফ্লিকারিং শব্দটা এটাও ইঙ্গিত করছে যে শরতের যে সুন্দর মনোরম আবহাওয়া আছে, শরতের যে সুন্দর একটা মনোরম যে হাওয়া আছে, বায়ু আছে, সেই বায়ুটাকে কি করছে? সে টেস্ট করছে বা স্বাদ গ্রহণ করছে জীবের মাধ্যমে, জীবটা লক লক করা হয়। আর 2 নম্বর বলতে পারি the snake is smelling its prey scent. prey মানে হচ্ছে শিকার। তাহলে সাপটা শিকারের একটা গন্ধ পেয়েছে এবং জীব লক লক করে সেই শিকারের সেই গন্ধটাকে, সেই ঘ্রাণটাকে সে গ্রহণ করছে। আর ট্রেল, ট্রেল মানে কি? পথ। তবে ট্রেল আর পথের মধ্যে একটু তফাৎ আছে। ট্রেল শব্দের এমনি সিনোনিম হচ্ছে পাথ, তবে এই পথটা ইজ নট হিউম্যান মেড। এটা কিন্তু মানুষের তৈরি কোনো পরিকল্পিত রাস্তা নয়। দেখবে অনেক সময় মাঠের মধ্যে, তৃণভূমির মধ্যে মানুষের হাঁটা চলার জন্য বা অ্যানিমালসদের হাঁটা চলার জন্য, বা মাঠের মধ্যে অনেক সময় গরু গাড়ি যায় না, তো সেই গাড়িগুলোর জন্য রাস্তাতে একটা দাগ হয়ে গেছে, সেই দাগটাকে বলা হচ্ছে ট্রেল। বুঝে গেল? তাহলে সাপটা তার মাথা নিচু করে জিভটা লক লক করতে করতে পথের উপর দিয়ে হাঁটছিল। তাহলে কত সুন্দর একটা একটা বেবি ডেসক্রিপশন জুডিথ রাইট এখানে দিয়েছে, যেন একটা ছবির মতো বর্ণনা। এই বর্ণনার মধ্যে দিয়ে কবির যে সাপটার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। The poet's love for the snake is also expressed in the line. It also expresses the cuteness of the snake. সাপের যে সুন্দর একটা
যে কিউটনেস, সাপের প্রতি ভালোবাসা, সাপের সৌন্দর্য, সেটা কিন্তু সুন্দর প্রকাশিত হয়েছে। সেকেন্ড লাইন, হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। হি কোয়েস্টেড, সে কোয়েস্টেড মানে সার্চ, সন্ধান করছিল থ্রু দ্য পার্টিং গ্রাস। পার্টিং মানে কি? পার্টিং মানে হচ্ছে সেপারেটেড, আর গ্রাস মানে তোমরা জানো, গ্রাস মানে হচ্ছে ঘাস। তো যে ঘাসগুলো আলাদা হয়ে গেছে, বা ঘাসের শেষ প্রান্ত বলতে পারি আমরা, তাহলে ঘাসের শেষ প্রান্তের মধ্যে দিয়ে সে সন্ধান করছিল। কি সন্ধান করছিল? তা শিকার, শিকারের সন্ধান করছিল। এবার শব্দটা ভালো করে লক্ষ্য করো, সেকেন্ড স্ট্যাঞ্জা সেকেন্ড লাইনটা ভালো করে লক্ষ্য করো। হি, প্রথম শব্দটা কি? হি, হি মানে সে। তাহলে এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? হিয়ার হি রেফার্স টু দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, ওই যে বিশাল বড় কালো রঙের সাপটাকে বোঝানো হয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, হি শব্দের মাধ্যমে জুডিথ রাইট ইন্ডিকেটস দি জেন্ডার অফ দ্য স্নেক। সাপের যে লিঙ্গ সেটাকে তিনি স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলেছেন। স্নেকটা কি? দ্য স্নেক is a male one, is a male। সাপটা এখানে পুরুষ সাপ। দ্বিতীয় শব্দটা লক্ষ্য করো, কোয়েস্টেড। কোয়েস্টেড মানে কি? কোয়েস্টেড মানে সার্চ, সন্ধান করা। তবে কোয়েস্টেড আর সার্চের মধ্যে আমি বলি, কোয়েস্টেড শব্দটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিডিয়াভেল নাইটস অফ ইংল্যান্ড। ইংল্যান্ডে আমরা ইতিহাসে বা ইংরেজি সাহিত্যে মধ্যযুগে আমরা যে নাইটদের কথা পাই ইংল্যান্ডে, সেই নাইটদের সঙ্গে জড়িত ছিল এই কোয়েস্টেড টার্মটা। কোয়েস্টেড মানে কি? অনুসন্ধান করা। তোমরা ইতিমধ্যে ক্লাস 8-এ কিংস টেল বলে একটা টেক্সট পড়েছো, এবং কিংস টেলে গিয়ে তোমরা কিন্তু স্যার গাওয়াইনের সঙ্গে পরিচিত হয়েছে, একটা ক্যারেক্টারের সঙ্গে পরিচিত হয়েছিল, স্যার গাওয়াইন। সেই গাওয়াইন কি ছিল? গাওয়াইন ছিল তোমার গাওয়াইন নয়, কিং আর্থারের সঙ্গে পরিচিত ছিল। তো সেই কিং আর্থারের অধীনে অনেকগুলো নাইটস ছিল। তারপরে আমি ক্লাসে তোমাদেরকে স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট বলে একটা গল্প বলেছিলাম। তো সেই স্যার গাওয়াইন অ্যান্ড দি গ্রিন নাইট, ওখানে তোমরা নাইটের একটা মেনশন পেয়েছিলে। এই নাইটগুলো মধ্যযুগে দে ওয়ার ফেমাস ফর দেয়ার হেরোইজম, ফর দেয়ার কারেজ, ফর দেয়ার ব্রেভনেস। তাদের সাহসিকতার জন্য তারা পরিচিত ছিল। তো এই নাইটগুলো কাজ কি ছিল? তারা ছিল রাজাদের খুব প্রিয় পাত্র। তাদের কাজ ছিল দেশের যারা শত্রু, সেই শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। দেয়ার মিশন বা দেয়ার এম ইন লাইফ ওয়াজ টু সেভ দ্য পিপল অফ এনি স্টেট ফ্রম দ্য এনিমিস। অর্থাৎ শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করা, এটাই ছিল তাদের প্রধান কর্তব্য। এবং এই নাইটগুলো যখন কোনো অ্যাডভেঞ্চারের জন্য বা কোনো শত্রুদের খোঁজার জন্য বেরোতো, তখন এই ওয়েস্টেড শব্দটা সেখানে ইউজড করা হতো। তো এখানে সাপের সঙ্গে মিডিয়াভেল বা মধ্যযুগের নাইটদের তুলনা করা হয়েছে। তুলনাটা কি? যে অ্যাজ দ্য মিডিয়াভেল নাইটস ওয়ার কারেজিয়াস, brave and heroic. Similarly, the snake mentioned in the poem is also brave, courage. এই কবিতায় যে সাপটার বর্ণনা করা হয়েছে সেটাও কিন্তু এই মধ্যযুগের নাইটদের মতোই, সেও সাহসী। এবং নাইটরা যেমন এনিমিদেরকে সার্চ করার জন্য, কোয়েস্ট করার জন্য বেরোতো, সেখানে স্নেকটা কাকে কোয়েস্ট করার জন্য বেরিয়েছে? না, দ্য স্নেক কোয়েস্টেড ইটস প্রে, তার শিকারের সন্ধান বেরিয়েছে। হ্যাঁ, আমাদের কাছে এই যে শাঁখের শিকার করা ব্যাপারটা, সেটা আমাদের কাছে একটা নগণ্য, একটা ট্রিভিয়াল, একটা পেটি, একটা ইনসিগনিফিক্যান্ট, একটা স্মল থিং। আমাদের কাছে এটা একটা তুচ্ছ নগণ্য একটা ব্যাপার।
হয়তো সাপ একটা ব্যাংকে চেস করছে বা কোনো একটা ইনসেক্টকে সে তাড়া করছে, তাকে ধরবে বলে, তাকে খাবে বলে, সেটা আমাদের কাছে খুবই নগণ্য একটা তুচ্ছ ব্যাপার, কিন্তু সাপের কাছে এটা একটা বিরাট ব্যাপার। কারণ কি, প্রথমত এটা তার জীবন ধারণের একটা রিসোর্স, উপায়। এটাকে না পেলে তার কিন্তু সারভাইভ করা মুশকিল হয়ে যাবে, তার খাবার, তার পেট ভরবে না। সুতরাং এটাই হচ্ছে তার জীবনের চরম লক্ষ্য। দ্বিতীয়ত, যে সাপটা সাধারণ শিকার করতে বেরিয়েছে, এই সাধারণ শিকারটার জন্য কিন্তু তাকে অনেক পরিশ্রম করতে হয়। কারণ যাকে শিকার করতে বেরিয়েছে সে কোনো নন লিভিং থিং নয়, সে কিন্তু একটা লিভিং থিং। সুতরাং সেও চাইবে সাপের হাত থেকে নিজেকে বাঁচাতে। ফলে তাকে ধরার জন্য সাপকে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, অনেকবার অ্যাটেম্প করতে হচ্ছে। হয়তো একটা শিকার ধরার জন্য এমন নয় যে ফার্স্ট অ্যাটেম্পটেই স্নেক তাকে ধরে ফেলবে। এই একটা সামান্য শিকারকে ধরার জন্য তাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, অনেকটা পথ তাকে ধাওয়া করতে হয় এবং অনেকবার তাকে অ্যাটেম্প করতে হয়, তবেই সে কিন্তু গিয়ে সে শিকারটাকে ধরতে পারে। সুতরাং আমাদের কাছে এটা একটা নগণ্য ব্যাপার হলেও সাপের কাছে কিন্তু একটা একটা বিরাট একটা হেরোইক, একটা দুঃসাহসিক কাজ। শুধু পার্টিং গ্রাস, তাহলে সে অনুসন্ধান করছিল শিকার। এখানে শিকার কথাটা বলেনি, তো ইংলিশে একটা কথা আছে যে পোয়েট ইজ বেস্ট রিটেন, পোয়েম ইজ বেস্ট রিটেন ওয়েন ইট ইজ হাফ রিটেন। অর্থাৎ ভালো কবিতা পুরোপুরি মানে কিন্তু বলে দেবে না, অর্ধেক মানে বলবে আর অর্ধেক মানে তোমাদেরকে করতে হবে। একটা ভালো কবিতা তোমার মধ্যে একটা থট প্রভোগ করবে। তো এখানে তোমাদেরকে একটা মানে করে দিতে হবে যে কিসের সন্ধান করছিল, শিকারের সন্ধান করছিল। থ্রু দ্য পার্টিং গ্রাস, পার্টিং মানে সেপারেটেড, পার্টিং শব্দটা লিখবে, পার্টিং মানে হচ্ছে সেপারেটেড, আলাদা হয়ে যাওয়া ঘাসের মধ্যে বা ঘাসের শেষ প্রান্তের মধ্য দিয়ে আমরা বলতে পারি যে সাপটা তার শিকারের খোঁজ করছে। এই যে পার্টিং গ্রাস, এই শব্দটার মধ্যে কিন্তু একটা অলংকার আছে, যে অলংকারটার নাম আমি ক্লাসে অনেকবার বলেছি, আগের দিন ক্লাসেও বলেছি। কি ফিগার অফ স্পিচ আছে বা অলংকার আছে? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনটা কি? পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ। পার্সনিফিকেশন হচ্ছে এমন একটা অলংকার যেখানে এ নন লিভিং থিং অ্যাক্টস লাইক এ লিভিং থিং, যেখানে একটা অজীব বস্তু একটা জীবন্ত সত্তার মতো কাজ করে। দেখো বলছি, এখানে বলছে পার্টিং গ্রাস, অর্থাৎ ঘাসটা সরে গেছে। প্র্যাকটিক্যালি ঘাস তো কখনো সরে যেতে পারে না, গ্রাস ক্যান নট মুভ, ঘাস তো একটা জায়গায় স্থির থাকে। কিন্তু কবি এখানে ঘাসটার মধ্যে প্রাণ আরোপ করেছে। এই যে একটা যে জিনিসটা মুভ করতে পারে না তার মধ্যে একটা প্রাণ আরোপ করার ফলে সেই জিনিসটা মুভ করছে, এটাকেই বলা হচ্ছে পার্সনিফিকেশন। এটার মাধ্যমে আরেকটা জিনিস দেখাচ্ছেন যে গ্রাস আর রেসপেক্টিং দ্য স্নেক। সাপটা যখন শিকার করতে বেরিয়েছে তখন সাপটাকে সে রেসপেক্ট করছে বা সম্মান করছে, সুতরাং তার পথ থেকে সে কি করছে? সরে যাচ্ছে। সেকেন্ডলি বলতে পারি যে গ্রাস আর অলসো হেল্পিং, সাহায্য করছে দ্য স্নেক, সাপটাকে সাহায্য করছে টু ফুলফিল ইটস গোল। এর যে লক্ষ্য, এই লক্ষ্যটা কি? শিকারটাকে ক্যাচ করা, শিকারটাকে ধরা। তো এই সাপটা এই শিকারটাকে খুঁজে পেতে সাপটাকে কি করছে? সাহায্য করছে। তো এই পার্টিং গ্রাস, এই শব্দটার মধ্যে দেখো জুডিথ রাইট আরও ইঙ্গিত করছেন যে দেয়ার ইজ এ হারমোনি ইন নেচার। প্রকৃতির মধ্যে একটা দেখো কত সুন্দর একটা হারমোনি, একটা কত সুন্দর সাচুর্য ভাব আছে।
যে একে অপরকে সাহায্য করছে। কারণ প্রকৃতিরই একটি সত্তা হচ্ছে ঘাস এবং একটি সত্তা হচ্ছে সাপ। তো এই প্রকৃতির বিভিন্ন যে অ্যাসপেক্টসগুলো আছে, যে এলিমেন্টসগুলো আছে, যে কম্পোনেন্টসগুলো আছে, সেগুলো কিন্তু একে অপরকে সাহায্য করছে। সো দেয়ার ইজ আ হারমোনি ইন দ্য ফ্রেজ পার্টিং গ্রাস। এই পার্টিং গ্রাস এই শব্দটার মধ্যে একটা বাইবেলের একটা বিবলিক্যাল একটা অ্যালিউশন আছে। বাইবেলের একটা চ্যাপ্টার আছে এক্সোডাস। সেই এক্সোডাস চ্যাপ্টারতে আমরা দেখতে পাই যে যখন মোজেস ইসরায়েলিয়ানদেরকে বা ইসরায়েলের মানুষদেরকে ক্যানানা দ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে দেশে ফিরছিল, তখন তাদের পিছু নিয়েছিল শত্রু ইজিপসিয়ানরা বা মিশরীয়রা, তাদেরকে ধাওয়া করছিল। তখন মোজেস বিশাল সমুদ্রের কাছে এসে তার স্টাফ, উইথ দ্য হেল্প অফ স্টাফ, স্টাফ মানে লাঠি, লাঠির সাহায্যে সমুদ্রকে পার্ট করেছিল, দুভাগে ভাগ করেছিল, এবং সমুদ্রের মাঝে একটা শুষ্ক একটা ড্রাই একটা রাস্তা তৈরি হলো, যে রাস্তায় জল নেই। সেই রাস্তার মধ্যে দিয়ে ইসরায়েলিয়ানরা চলে যাচ্ছিল। ইজিপসিয়ানসরা তাদের ধাওয়া করল। যখন ইসরায়েলিয়ানরা নিরাপদ জায়গায় পৌঁছে গেল, তখন স্টাফটা বা লাঠিটা তুলে নিল তোমার মোজেস, আর তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জল এসে ইজিপসিয়ানসদেরকে ড্রাউন বা ভাসিয়ে নিয়ে গেল। তাহলে যেমন মোজেস তার স্টাফের মাধ্যমে সমুদ্রে একটা পার্ট করেছিল, এখানে দেখতে পাচ্ছি যে সাপ যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন একটা পার্ট হয়েছে, কিসের? গ্রাসগুলো সরে গেছে। তারা কি করছে? সাপকে স্যালিউট করছে, যেন সাপকে রেসপেক্ট করছে, রেসপেক্ট করার জন্য সাপের পথ থেকে সরে যাচ্ছে। বা আমরা বলতে পারি সাপকে সাহায্য করার জন্য গ্রাসগুলো কি করছে? সরে যাচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট লাইন। থার্ড লাইন, সান গ্লেজড। গ্লেজড শব্দটা অতি পরিচিত। গ্লেজ মানে কি? গ্লেজ মানে হচ্ছে কিরণ দেওয়া। তাহলে সূর্য কিরণ দিচ্ছিল হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল। কার্ভস মানে হচ্ছে বাঁকা অংশ, বক্র অংশ। আর ডায়মন্ড মানে তোমরা তো জানো যে ডায়মন্ড হচ্ছে একটা দামি, একটা শক্ত একটা ধাতু, যেটা হচ্ছে খুব মূল্যবান, প্রিসিয়াস ডায়মন্ড। আর স্কেল মানে কি? স্কেল মানে তোমরা জানো যে স্কেল মানে হচ্ছে আঁশ। যারা সরীসৃপ প্রাণী, সাদা অংশ দেখবে সাদা নয় তো একটা আঁশের মতো অংশ স্কেল মানে, যেটা হচ্ছে মাছ বা যারা সরীসৃপ রেপটাইল যারা, তাদের দেহের উপর দেখবে আঁশ থাকে। তো সান গ্লেজড, গ্লেজড মানে কি? গ্লেজ শব্দটা দেখো, এটা একটা ভার্ব, পার্টস অফ স্পিচ যদি বলতে বলা হয় তাহলে এটা একটা ভার্ব। ভার্বের এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছেন। গ্লেজডের প্রতিশব্দ কি? সোন মানে হচ্ছে কিরণ দেওয়া। পরের শব্দ হচ্ছে কার্ভ। কার্ভ মানে এমনিতে বেন্ড হতে পারে, বা আমরা বলতে পারি রাউন্ডেড, ফোল্ড, এটাও বলতে পারি আমরা। আর ডায়মন্ড মানে তো জানো যে একটা প্রিসিয়াস, একটা শক্ত একটা মেটাল। তো 3 নম্বর লাইনে কবি একটা অলংকার ব্যবহার করি, যে অলংকারটার নাম হচ্ছে হাইপারবোল। হাইপারবোল একটা অলংকার আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি পার্সনিফিকেশন, ফার্স্ট লাইনেও পেয়েছিলাম, সেকেন্ড স্ট্যান্ডার সেকেন্ড লাইনেও পেলাম। তো থার্ড লাইনে আমরা পেলাম হাইপারবোল। হাইপারবোল মানে কি? হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পিচ where an exaggeration is made, যেখানে অতিরঞ্জিত করা হয় কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে হাইপারবোল। তো লাইনটার মধ্যে অতিরঞ্জিত ব্যাপারটা কি? যে সূর্য যখন কিরণ দিচ্ছে তখন তার বক্র দেহে ডায়মন্ড স্কেল মানে হীরের আঁশের উপর যেন দ্যুতি মারছে। লাইনটা দেখো, সান গ্লেজড, সূর্য কিরণ দিচ্ছিল, হিজ কার্ভস, তার বক্র দেহে, অফ ডায়মন্ড স্কেল, যেটা হচ্ছে হীরের আঁশ। তাহলে সূর্য তার হীরের আঁশের উপর বক্র দেহে দ্যুতি দিচ্ছিল বা কিরণ দিচ্ছিল।
গোটা লাইনটার মানে কি, যে সূর্য সাপটির বেঁকা ক্ষীরের আঁশের উপর কিরণ দিচ্ছিল বা গ্লেজ দিচ্ছিল বা দ্যুতি দিচ্ছিল। এখন ডায়মন্ড স্কেল, সাপের যে আঁশগুলো সেটা তো হিরে নয়, বা সেটা তো হিরে দিয়ে গঠিত নয়। আসলে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে যখন সূর্যের আলো এই সাপটার আঁশের উপর পড়ছিল এবং কিরণ দিচ্ছিল, তখন সেই আঁশগুলোকে মনে হচ্ছিল কি, যে আঁশগুলো হচ্ছে সাপের হিরে নামক ধাতু দিয়ে গড়া। এর মধ্যে একটা অ্যালিউশন আছে, এই ডায়মন্ড স্কেলের মধ্যে একটা অ্যালিউশন আছে, সেটা কি দেখে রাখবে তোমরা। ডায়মন্ড স্কেল মানে হচ্ছে হিরের আঁশ। The poet relates the snake to a mythical dragon. আমরা সেই পুরাণে বা গল্পতে যে ড্রাগনের কথা আমরা পাই, সেই ড্রাগন বুঝলাম, সেই ড্রাগনের একটা সঙ্গে রিলেট করছেন সাপটাকে, which has scale as hard as diamond, যার দেহে আঁশ ছিল এতটাই শক্ত যেটা হিরের মতো। এখানে সাপটার সঙ্গে কার তুলনা করলেন? The poet compares or relates the snake to the mythical dragon. The mythical dragon has scales. তার দেহের উপর আঁশ ছিল এবং সেগুলো কি as hard as diamond, সেগুলো ছিল কিন্তু হীরের মতোই শক্ত। হিরে যে শুধু একটা দামি অলংকার বা ধাতু তা নয়, এটা কিন্তু বেশ শক্ত। তো তার সঙ্গেও এখানে তুলনা করেছেন। এটা আরও ইঙ্গিত করছেন যে দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ওয়ার ভেরি ক্লোজ টু দ্য স্নেক। সাপের কিন্তু খুব কাছাকাছি ছিল, খুবই কম দূরত্বে তারা দাঁড়িয়েছিল এবং সেখান থেকে তারা সাপটাকে খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছিল। এবং কি দেখলো, যে সূর্যের কিরণ যখন ওই সাপের যে স্কেল বা তার আঁশের উপর পড়লো তার বাঁকা দেহে, তখন যেন সেটা হীরের আঁশ বলে মনে হচ্ছিল, যেন হীরের মতো চকচক চকচক করছিল। তো এই ডায়মন্ড স্কেল এই শব্দের মাধ্যমে দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ অ্যাডমিরেশন ফর দি স্নেক, সাপের প্রতি তার ভালোবাসা প্রকাশিত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যে স্নেকস বিউটি ইজ অলসো ভিভিডলি ডিসক্রাইবড, সাপের যে সৌন্দর্য সেটাও কিন্তু প্রকাশিত পেয়েছে এই ডায়মন্ড স্কেল এই ফ্রেজটার মাধ্যমে। আশা করি তোমরা বুঝেছো। 4 নম্বর লাইন, অ্যান্ড উই লস্ট ব্রেথ, এবং আমরা হারিয়ে ফেললাম আমাদের নিঃশ্বাস। লস্ট। দেখো, আমরা নিঃশ্বাস নিতে ভুলে গেলাম, উই ফরগট টু টেক ব্রিথ না বলে বললেন কি, উই লস্ট ব্রিথ মানে কি শ্বাস। তাহলে আমরা শ্বাস নিতে ভুলে গেলাম। টু সি হিম পাস, তাকে ওই ট্রেনের উপর দিয়ে আঁকা বাঁকাভাবে লক করতে করতে পেরিয়ে যেতে দেখে আমরা কিন্তু শ্বাস নিতে ভুলে গেলাম। এই শব্দটার মধ্যে কি বলতে চাইছেন, যে কবি একটা কম্পেনিয়ন, উই বলতে কাকে বোঝানো হয়েছে? উই রেফার টু দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন। কম্পেনিয়নটা কে সেটা কিন্তু ক্লিয়ার নয়। তো তারা সাপটাকে এত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল, they were enjoying the beauty of the snake, they were engrossed in the beauty of the snake। তারা সাপের সৌন্দর্য নিয়ে এতটাই নিমগ্ন ছিল
যে সেই সময় দে ওয়্যার আন্ডার দ্য স্পেল অফ দি স্নেক, তারা সেই সাপের মুহে পড়ে গেছিল এবং তারা যেন একটা স্পেলের মধ্যে ছিল, একটা ঘড়ির মধ্যে ছিল। তাদের মনের মধ্যে সে সময় কোনো অন্য কোনো চিন্তা জাগেনি এবং তারা সেই মুহূর্তে সাপটাকে দেখে এতটাই তাদের ভালো লেগেছিল যে তারা এমনকি নিঃশ্বাস, যেটা সেটা মানুষ বাঁচতে পারে না, সেই নিঃশ্বাস নিতেও ভুলে গেছিল। তাহলে লস্ট ব্রিথ অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, এটা আরও ইঙ্গিত করছে, এর ভয়ও ইঙ্গিত করতে পারে যে সাপটাকে দেখে তারা ভয় পেয়েছে, এটাও ইঙ্গিত করতে পারে। অনেক সময় ভয়ে সাপকে দেখে কী হয়, আমাদের মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না, নিঃশ্বাস যেন আটকে যায়। কিন্তু এখানে শুধু ভয় নয়, এখানে অ্যাকচুয়ালি দে ওয়্যার মেসমেরাইজড, তারা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল বাই ওয়াচিং দ্য বিউটি অফ দি গ্রেট ব্ল্যাক স্নেক, যে সাপের সৌন্দর্য দেখে তারা কী হয়েছিল, মন্ত্রমুগ্ধ হয়েছে। তাহলে এটা গেল সেকেন্ড স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জা রিলেটেড কোনো অসুবিধা থাকলে তোমরা গ্রুপে পোস্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।